ছাত্রছাত্রীরা, গণিতের পাঠশালায় তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ নবম শ্রেণীর বৃত্তের ক্ষেত্রফল সংক্রান্ত বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। তার আগে আমরা বৃত্তের ক্ষেত্রফলের যে থিওরিটা কিভাবে এলো সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেবো। তো চলো আজকের কি আছে প্রথম দেখা যাক। ঠিক আছে, তো আমরা এর আগের ক্লাসে তো তোমাদের বৃত্তের পরিধি সংক্রান্ত অঙ্ক করেছি এবং কিভাবে পরিধি নির্ণয় করতে হয় শিখেছি। তো আজকের ক্লাসে আমরা বৃত্তের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় সেটা তোমরা ভালো করে বুঝে নাও। প্রথমে আমরা একটা কি নিলাম, বৃত্তাকার চাকতি নিলাম। চাকতি তৈরি করে হাতে কলমে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব, এটাকে হাতে কলমে বলে। ঠিক আছে, তো কি করলাম, বৃত্তাকার চাকতি দুটি নিচের ছবির মতো ভাঁজ করা দেবো, মিডিল পজিশনে ব্যাস বরাবর ভাঁজ করলাম, এটা তো ব্যাস নিয়ে একটা ভাঁজ নিলাম। ঠিক আছে, এরপর এই যে অর্ধবৃত্তাকার যে চাকতিটা পেলাম সেটাকে আবার সমান ভাগে ভাঁজ করলাম, নিয়ে এই পোর্শনটা পেলাম। এটাকে আবার সমানভাবে ভাঁজ করে এই পোর্শনটা পেলাম। তারপর আমরা আবার একবার সমান ভাঁজে ভাঁজ করে এইটা পেলাম। তো এই বৃত্তাকার চাকতি দুটি ভাঁজ খুলে দিলাম এবং প্রত্যেক চাকতির কি হয়েছে না 16টি খণ্ড পাশের ছবির মতো রঙিন করলাম। এবারে 16টা খণ্ড করলাম। কোন অংশগুলো, এটা 16টা পাবো, এই যে অংশগুলো, এইটাকে আমরা রঙিন করলাম। ঠিক আছে, কেমন রঙিন করলাম, দু কালারের। ঠিক আছে, দেখো একটা সবুজ কালারের করেছি, একটা প্রায় লাল কালারের, এইভাবে করে নিতে হবে। তো এই 16টি রঙিন খণ্ড কেটে আমরা একটা সোজা একটা উল্টো, একটা সোজা একটা উল্টো, দেখতেই পাচ্ছ। এইটা যখন এইদিকে বসালাম আর একটা খণ্ডকার চিত্র ঠিক ত্রিভুজাকৃতি এইভাবে বসালাম, আবার একটা এইদিকে বসালাম, এইভাবে করতে 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 আমরা কি পেলাম, একটা দেখো আয়তাকার চিত্র পেলাম। দেখতে পাচ্ছ তো, এটা একটা আয়তাকার চিত্র পেয়ে গেলাম। তো তাতে কি লাভ হলো না, 16টি যে খণ্ড সাজানোর পর আয়তাকার ক্ষেত্রটা পেলাম, সেই বৃত্তাকার চাকতির ব্যাসার্ধটাকে আর ধরে নিলাম। বৃত্তাকার এইটা কি হলো, ব্যাসার্ধটাকে আমরা আর ধরলাম। আর আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কোনটা হয়ে যাবে বলতো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে, এইটা তো ধরো অর্ধেক বৃত্ত এইদিকে আছে, আর অর্ধেক বৃত্তের যে খণ্ড একবারে ছোট্ট খণ্ডগুলো এইদিকে আছে, তাহলে অর্ধেক নিলেই আমরা এই যেটা আয়তক্ষেত্র পেলাম তার বাহুর দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাহলে পরিধির সমান আমরা কি পেয়ে যাব না, এই টুকরোগুলো পরপর 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 যদি যোগ করি তাহলে এই যে দৈর্ঘ্যগুলো থাকছে, এই দৈর্ঘ্য টোটালটা হচ্ছে কত না পরিধির অর্ধেক। টোটালটা কত হচ্ছে, এখান থেকে এই দূরত্বটা কত হচ্ছে, পরিধির অর্ধেক। অতএব আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা সমান কি হচ্ছে, হাফ অফ বৃত্তের পরিধি। এবার আমরা এর আগের চ্যাপ্টারে শিখেছি পরিধি মানে হচ্ছে 2 পাই আর একক, তাহলে হাফ ইন্টু করলাম, তাহলে এখানটা কি হলো, পাই আর একক হলো। এই জায়গায় কি বসাবে, পাই আর একক। এবার বৃত্তের ব্যাসার্ধটা আমরা আর ধরেছি, তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে আয়তক্ষেত্রের প্রস্থটা এ দেখো, এইটা হচ্ছে ব্যাসার্ধটা, তাহলে এইটা হয়ে গেল প্রস্থ কার, আয়তকার চিত্রের। এবার ক্ষেত্রফল সমান কি, দৈর্ঘ্য গণিত প্রস্থ, দৈর্ঘ্য পাই আর প্রস্থ আর। ঠিক আছে, তাহলে পাই এখানটা হয়ে চলে এলো পাই আর স্কোয়ার, অর্থাৎ পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার, এইটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। এইভাবে আমরা বৃত্তের ক্ষেত্রফলটা নির্ণয় করলাম। দেখো পাশের চিত্রে প্রথম ভাঁজ, এটা দ্বিতীয় ভাঁজ, এটা তৃতীয় ভাঁজ, এটা চতুর্থ ভাঁজ, এটা পঞ্চম ভাঁজ, এইভাবে আমরা ভাঁজগুলো করে করে 16টা খণ্ড পেলাম এবং এই 16টা খণ্ডকে রঙিন করলাম। রঙিন বলতে দু কালারে করলাম, 8 করে নিলাম। ঠিক আছে, তারপরে আমরা দৈর্ঘ্যটা আয়তকার যে চিত্রে দৈর্ঘ্য পেলাম তার সেই দৈর্ঘ্যটা আমরা কিভাবে মাপবো না, এই পরিধির অর্ধেক। কারণ আমরা তো এইদিকে 8টা বৃত্তাকার যে ছোট্ট ছোট্ট টুকরো আর এইদিকে 8টা, তাহলে 16টা, তাহলে অর্ধেক হয়ে গেল, পরিধিটা অর্ধেক হয়ে গেল আয়তকার চিত্রের দৈর্ঘ্য। আর ব্যাসার্ধ যেটা আর ধরেছি সেটা হয়ে গেল আয়তকার চিত্রের প্রস্থ। তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে দৈর্ঘ্য পাই আর প্রস্থ আর, পাই আর স্কয়ার হয়ে গেল। এইভাবে আমরা নির্ণয় করব। নেক্সট একটা থিওরিটিক্যালি বটে, এটা এই ধরনের অঙ্ক কিভাবে করতে হয় সেটা দেখার মতো। দেখো একটা ত্রিভুজ আছে, তার পরিসীমা বলে দিয়েছে, আর বলে দিয়েছে অন্তবৃত্তের পরিধি বলেছে। এই যে দুটো জিনিস দেখো, এইটা হচ্ছে অন্তবৃত্ত একটা আছে, আর এইটা একটা ত্রিভুজ যার পরিসীমাটাও বলা আছে। তো আমরা তো অন্তবৃত্ত আঁকতে গেলে এমন একটা বৃত্ত যেটা ত্রিভুজের প্রত্যেকটি বাহুকে ভিতর দিকে স্পর্শ করবে, তবেই সেটা হবে অন্তবৃত্ত। তো আর পরিসীমা ত্রিভুজের কি হবে না, 3টে বাহু যোগফল এ বি প্লাস বিসি প্লাস সিএ, এটা হচ্ছে কি পরিসীমা। আর বৃত্তের পরিধি কি হয়, 2 পাই আর, এটা আমরা আগের চ্যাপ্টারে শিখেছি 2 পাই আর। কিন্তু এখানে পরিধিটা 44 বলে দিয়েছে, দেখো এই যে 44 বলেছে, তার মানে 2 পাই আরটা 44, আরটা হয়ে যাবে 7, তাহলে এইটা হয়ে গেল ব্যাসার্ধ, এইটা হয়ে গেল ব্যাসার্ধ, এইটা হয়ে গেল ব্যাসার্ধ। ঠিক আছে, এই ব্যাসার্ধটা কিন্তু প্রত্যেকটি বাহুর উপর লম্ব হবে। কেন হবে না, প্রত্যেকটি দেখো এই যে টানছি এটা এর উপর লম্ব হবে, এটা এর উপর লম্ব হবে, এটা এর উপর লম্ব হবে। তাহলে এক একটা যে ত্রিভুজ, টোটাল ত্রিভুজের ক্ষেত্রফল এবিসি মানে হচ্ছে কি লিখবো, বিওসি ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস সিও ত্রিভুজের ক্ষেত্রফল, এই যে এটা সিও এ প্লাস
AOB ত্রিভুজের ক্ষেত্রফল। এবার BOC ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি, ভূমি মানে BC, উচ্চতা মানে হচ্ছে OD, OD মানে এখানে ব্যাসার্ধ R, এইভাবে এটার তাই হবে AOC ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে হাফ ইন্টু ভূমি AC, উচ্চতা OE, এইভাবে করলাম। তারপর AOB ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে হাফ অফ ভূমি মানে AB, উচ্চতা মানে OF, এগুলো বসিয়ে দিলাম। এবারে OD OE OF একই বৃত্তের ব্যাসার্ধ R ধরে নিয়েছি, তাহলে যেগুলো BC বদলে হ্যাঁ দেখো এগুলো প্রত্যেকটি ক্ষেত্রে Rই ধরলাম। এবারে হাফ Rটাকে আমরা কমন নিয়ে নিলাম, পড়ে থাকছে BC প্লাস CA প্লাস AB, এটাই তো পরিসীমা, এটাই তো পরিসীমা। তাহলে পরিসীমা AB BC CA যোগফল 24, আর Rটা ব্যাসার্ধ আমরা কি করে বার করেছি, এই যে অন্তবৃত্তের পরিধি দেওয়া ছিল এখান থেকে ক্যালকুলেশন করে R সমান 7 বেরিয়েছে, এখানে বসিয়ে দিলাম 84 বর্গমিটার। এইভাবে এই ধরনের কোনো অঙ্ক থাকলে তোমরা প্রথমে কি করবে না, ABC ত্রিভুজের পরিসীমা মানে হচ্ছে 3টে বাহুর যোগফল, অন্তবৃত্তের পরিধি মানে 2πr, Rটা হচ্ছে অন্তবৃত্তের ব্যাসার্ধ, তারপর গোটা ABC ত্রিভুজের ক্ষেত্রফল মানে হচ্ছে কি BOC প্লাস COA প্লাস AOB ত্রিভুজের ক্ষেত্রফল। BOC ত্রিভুজের ক্ষেত্রফল মানে হাফ ইন্টু ভূমি মানে BC, উচ্চতা মানে OD, OD মানে R। COA ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু AC ইন্টু OE। অনুরূপভাবে AOB ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু AB ইন্টু OF। এবারে OF OD OE একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে R বসিয়ে দিলাম, তারপর হাফ Rটাকে যদি কমন নিয়ে নিই পড়ে থাকছে BC প্লাস CA প্লাস AB, এটা আবার কি না এটা পরিসীমা ত্রিভুজের 24 বসালাম, তারপর কাটাকাটি করে 84 হয়ে গেল। আর একটা ইম্পর্টেন্ট পার্ট, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এই পার্টটা হচ্ছে যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ R ওই বৃত্তের কোনো বৃত্তকলা কেন্দ্রে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে থাকে, তাহলে ওই বৃত্তচাপের দৈর্ঘ্য সব সময় এটা মনে রাখতে হবে, বৃত্তচাপের দৈর্ঘ্য হবে থিটা বাই 360, কারণ আমার টোটাল অ্যাঙ্গেল একটা বৃত্তের 360 কেন্দ্রে উৎপন্ন করে। এবং চাপ, বৃত্তের চাপ বললেই পরিধিটা এখানে গুণ হয়ে যাবে, তারপর আমরা বৃত্তের পরিধি 2πr করলাম, থিটা বাই 360 এটা করলাম। আর যদি ক্ষেত্রফল বলি কিচ্ছু করতে হবে না, এই পরিধির জায়গায় বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা বসিয়ে দেবো, থিটা বাই 360 ইন্টু πr স্কোয়ার। এটা মনে রাখবে, অনেক শর্ট প্রশ্নতে হ্যাঁ ডেটা দেওয়া থাকবে, এই ফর্মুলাতে বসিয়ে তোমরা অঙ্কটা চট করে নিতে পারবে। আমি এতক্ষণ পর্যন্ত যে থিওরিটিক্যাল পোর্শনটা পড়ালাম, আশা করছি তোমরা বুঝতে অসুবিধা হয়নি। যদি হয়ে থাকে তোমরা কমেন্ট বক্সে আবার আমাকে জানাবে। এরপর কিছু গাণিতিক যে প্রশ্নাবলী সেই নিয়ে আমরা আলোচনা শুরু। একটা গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছেন যার ক্ষেত্রফলটা দেওয়া আছে। এই টেবিলের ঢাকনার চারদিকে রঙিন ফিতে লাগাতে চান, হিসেব করে দেখি দিদিমাকে কত দৈর্ঘ্যের রঙিন ফিতে। আচ্ছা, চারদিকে যদি রঙিন ফিতে দিতে হয় তাহলে কোন পরিমাপটা নেবো? আইডিয়া কি বলছে, একটা বৃত্তাকার ক্ষেত্র, তার চারদিকে একটা রঙিন যদি ফিতে দিতে হয় তাহলে পরিধির অংশটা নেবো, সেই পরিধি যতটা হবে রঙিন ফিতের দৈর্ঘ্যও তাই হবে। ঠিক আছে, 544 বর্গ সেন্টিমিটার। এই টেবিলের ঢাকনার চারদিকে রঙিন ফিতে দিতে চান, হিসাব করে দেখি কত দৈর্ঘ্যের রঙিন ফিতে কিনতে হবে। তো এই যে একটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা বৃত্তাকার টেবিলের ঢাকনা, এই টেবিলের চারপাশে ঢাকনায় একটা রঙিন ফিতে দিয়ে ফিতে লাগাতে চান এইটাতে। তাহলে এর দৈর্ঘ্য মানে কি হচ্ছে, এটা তো বৃত্তের কি, এটাকে বলে বৃত্তের পরিধি। তাহলে পরিধির যা দৈর্ঘ্য তত দৈর্ঘ্যের ফিতে কিনতে হবে, তাহলে পরিধি বার করো, পরিধিটা বার করতে হবে। আগে ক্ষেত্রফলটা দেওয়া আছে, ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত দিয়েছে, ব্যাসার্ধ ধরে নেবে, ব্যাসার্ধ সমান R, অতএব ক্ষেত্রফল সমান πr স্কোয়ার। এটার ক্ষেত্রফল দেওয়া আছে, অতএব πr স্কোয়ার সমান কত, 5544, और r স্কোয়ার সমান 22 7টা উল্টিয়ে দাও, 7 22 করে দাও, 7 22, 11 দিয়ে কেটে যাবে, 11 2, 11 5 একটা 0, 11 4, আবার 2 দিয়ে কেটে যাবে, 2 25, 2 2, তাহলে এইটা হচ্ছে আর স্কোয়ারের মান। তাহলে আর স্কোয়ারের মান হয়ে গেল 252 ইন্টু 7, আর স্কোয়ার সমান 252 ইন্টু 7, और আর সমান রুট ওভার করে দাও, 252 মানে হচ্ছে 7 দিয়ে যদি কাটো তাহলে 7 3 21, 4 42, 7 6 42, 7, তার মানে হচ্ছে একটা 7 আর একটা 6 বেরিয়ে এলো 42 ব্যাসার্ধ বেরিয়ে। ঠিক আছে, এরপর আমাকে বার করতে হবে পরিধি। হ্যাঁ, অতএব পরিধি সমান 2πr সমান 2 ইন্টু 22 7, আর এটা কত পেলাম, এটা পেলাম আমরা 42, এটা পেয়েছি 42। কি একক আছে, একক আছে সেন্টিমিটার, সেন্টিমিটার 7 6, 12 দুগুণে 24, 12 দুগুণে 24 আর 2 26, 224 64
সেন্টিমিটার হলো কি না ফিতের দৈর্ঘ্য। তাহলে কত ফিতে লাগবে? ফিতের দৈর্ঘ্য বেরিয়ে গেল। এবার পরিধি সমান ফিতে লাগবে। ফিতের দৈর্ঘ্য সমান 264 সেন্টিমিটার। নেক্সট দেখো, সুমিত ও রেবা একই দৈর্ঘ্যের দুটি তামার তার এনেছে, দুটো দৈর্ঘ্য সমান। সুমিত ওই তারটিকে কি করেছে? আয়তকার ক্ষেত্র তৈরি করেছে, যার দৈর্ঘ্য প্রস্থ বলা আছে। কিন্তু রেবা ওই একই দৈর্ঘ্যের তামার তারটিকে বেঁকিয়ে বৃত্ত তৈরি করলো। হিসাব করে দেখতে বলছে সুমিতের তারের আয়তাকার চিত্র আর রেবার তৈরি বৃত্তের মধ্যে কোনটি বেশি জায়গা জুড়ে থাকবে। আচ্ছা, জায়গা জুড়ে থাকা মানে ক্ষেত্রফল বার করতে হবে। কেন না, কতটা জায়গা লাগবে এটা হচ্ছে ক্ষেত্রফলের ব্যাপার। একটা তামার তার আছে, সেই তারটাকে একজন করছে আয়তাকার চিত্র আর একজন করছে বৃত্তাকার চিত্র। তো দৈর্ঘ্য যেটা দেওয়া আছে তার মানে কি, ওদের দুজনেরই পরিসীমা সমান। আয়তকারের যা পরিসীমা আর বৃত্তের পরিধিও তাই, কারণ এক তারের দৈর্ঘ্য দুজনের কি সেম। সেই জন্য আমাদের চেয়েছে কি না, কতটা জায়গা জুড়ে। এই যে জায়গা বলতে একমাত্র ক্ষেত্রফলটাকেই বোঝায়। মনে করো এইরকম একটা তার, দুটো তার নিয়েছে, এই একটা তার আর এই একটা তার, একই দৈর্ঘ্য। এর এই একটা তারকে কি করেছে, এই তারটাকে একটা আয়তাকার চিত্র করেছে, এইটা করেছে, আর এইটা করেছে একটা বৃত্তাকার। ঠিক আছে? তো এই তারের দৈর্ঘ্য সমান হওয়ার জন্য এদের যে পরিসীমা আর এর পরিধি দুটোই সমান। আয়তকারের দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রের দৈর্ঘ্য কত? 48। প্রস্থ দেওয়া আছে, প্রস্থ কত? 40। তাহলে পরিসীমা সমান, পরিসীমার ফর্মুলা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সেন্টিমিটার। 2 ইন্টু 88, তার মানে 2 আর 16, 2 আর 16 কে 17, 176 সেন্টিমিটার ওই তারটার দৈর্ঘ্য। ঠিক আছে? তাহলে এই যে পরিসীমাটা বৃত্তের পরিধির সঙ্গে সমান হবে। পরিসীমাটা কি হয়ে যাবে? বৃত্তের পরিধির সঙ্গে সমান হবে। তো বৃত্তের ব্যাসার্ধটাকে একটু ধরে নাও। বৃত্তের ব্যাসার্ধ 8 সেমি হলে পরিধি কি হয়ে যাবে? পরিধি হবে 2 পাই আর। 2 পাই আর। তাহলে এই পরিধিটা আর আয়তাকার চিত্রের পরিসীমাটা সমান হবে। ঠিক আছে? সেই জন্য কি লিখবো না, 2 পাই আর সমান, ওর পরিধিটা আমরা পরিসীমাটা বার করেছি 176 লিখবো। 176 और 2 इंटू 22/7 আর সমান 176 और আর সমান 176 इंटू 7 बाई 22। 11 দিয়ে কাটো, 11 2 22, 11 একে 11, 6 66, 6 11 66, 2 8 16, 8 7 56, 8টা কত বেরোলো? 56 সেন্টিমিটার বেরোলো। তাহলে ক্ষেত্রফলটা কত হবে? বৃত্তের ক্ষেত্রফলটা পাই আর স্কোয়ার, আর এর মান বার করলাম এই মাত্র, 22/7 ইন্টু আর স্কোয়ার মানে 56 স্কোয়ার, তার মানে 56 ইন্টু 56, 7 দিয়ে কেটে দাও, 7 8 56, এই গুণটা করতে হবে। তো এখানে চেয়েছে কোনটা বেশি জায়গা লাগেছে, তার মানে এই গুণটা কিন্তু করতে হবে। 22 ইন্টু 8 ইন্টু 56 কত হয়? তাহলে 22কে 8 দিয়ে করলে 176কে গুণ করে দাও 56 দিয়ে, 6 6 36, 6 7 42, 45, 6 1 6 4 10, 5 6 30, 5 7 35, 38, 5 8, 5 3 8, 6 5 8 9, এই ক্ষেত্রফলটা বেরোলো 98 56 বর্গ সেন্টিমিটার। এটা কার বেরোলো? বৃত্তের ক্ষেত্রফল। আরেকটা যেটা দিয়েছে সেটা হচ্ছে এর পরিসীমাটাও বার করে রাখো। কার? আয়তকার চিত্রের পরিসীমা। আয়তকার চিত্রের ক্ষেত্রফলটা পরিসীমাতে দেওয়া ছিল। চিত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গণিত প্রস্থ, দৈর্ঘ্য গণিত প্রস্থ, তার মানে 48 গণিত 40 সমান 4 32, 4 4 16,
16 আর 3 19, 1920 বর্গ সেন্টিমিটার। এবার দেখে নাও কোনটা জায়গা বেশি লাগছে, কোনটা, এটা হচ্ছে কোথায় 9856 হচ্ছে, ঠিক আছে, আর এটা কত হচ্ছে, তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা বেশি হচ্ছে, ঠিক আছে, বৃত্তের ক্ষেত্রফলটা বেশি হচ্ছে। এখানে কাটাকাটিটা তুমি দেখে নিতে পারো আরো ভালো করে, তাহলে আরো বুঝতে পারবে। 11 দিয়ে যদি কাটো, 11 দিয়ে 22, আর এখানটা হচ্ছে 11 একে 11, হ্যাঁ, 6 বাকি থাকে, 6 11 66, এবারে 2 8 16 8 7 56, এর ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার 22 7 ইন্টু 56 ইন্টু 56, 7 8 56, 8 2 16, 8 2 16 17, 7 56 দিয়ে গুণ করার ফলে 9856। তাহলে হ্যাঁ, এইটা বেশি হচ্ছে, দেখো কারটা বেশি হচ্ছে, বৃত্তেরটা, বৃত্তেরটা বেশি হচ্ছে, এটা 1920 হলো, আর এটা কোথায় 9856, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল বেশি, এটা লিখে দেবে, ঠিক আছে। নিজেরা করবে, এটা হোমওয়ার্কের জন্য রইলো। তো এটা কি হচ্ছে একটু বলে দিচ্ছি, দেখো এইটা দৈর্ঘ্য হচ্ছে 60, প্রস্থ হচ্ছে 42, ঠিক আছে। এরপর এইখানে একটা পুকুর আছে বৃত্তাকার কিন্তু, যার ব্যাসার্ধটা 14। এইবার বলছে এই যে জলাশয়টা বাদ দিয়ে বাকি জায়গায় ঘাস লাগাতে প্রতি বর্গমিটারে 75 টাকা করে খরচ করবে। তো প্রথমেই করবে এর ক্ষেত্রফলটা, তার মানে হচ্ছে 42 × 60 গুণ করে নিলে বর্গমিটার, সেখান থেকে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বার করে এইটা বার করে বিয়োগ করে দিলে যে অংশটুকু থাকলো সেখানে তোমাকে এইগুলোতে ঘাস বসাবে, এই জায়গাগুলোয়, এই জায়গাগুলোতে ঘাস বসাতে কত খরচ হবে। তাহলে আগে মোট ক্ষেত্রফল থেকে বৃত্তের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিলে, যে বাকিটা ঘাস লাগাবে, যে 1 বর্গমিটার ঘাস লাগাতে 75 টাকা খরচ হয়, বাকিতে কত হবে, এভাবে করবে। এবার ইটালগাছা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের বৃত্তাকার পার্কের বাইরের দিকের পরিধিটা বলে দিয়েছে, হ্যাঁ, এই বাইরের দিকে পরিধি বরাবর 7 মিটারের চওড়া একটা রাস্তা আছে। এই বৃত্তাকার পার্কের পরিধি 352 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো এই অঙ্কটার ক্ষেত্রে কম্পাসের সাহায্যে একটা বৃত্তাকার ক্ষেত্র তৈরি এঁকে নিচ্ছি প্রথমেই। এরপর আর একটু কম ব্যাসার্ধ নিয়ে ভিতর দিকে আঁকছি, একই কেন্দ্রে কম ব্যাসার্ধ নিয়ে একটু কম। দেখো এবার আরেকবার বুঝিয়ে দিচ্ছি এটা। প্রথমে দেখো, আমার মনে করো এইটা বৃত্তাকার পার্ক, এটা বৃত্তাকার পার্কটা, এইটা এই যে ভিতর দিকের অংশটা, ঠিক আছে। এই পার্কের বাইরের দিকে একটা 7 মিটার চওড়া, এই যে 7 মিটার চওড়া একটা রাস্তা তৈরি করা হয়েছে, এইটা, এটা হচ্ছে রাস্তা এই পার্কের চারদিকে, দেখতে পেয়েছো। বৃত্তাকার পার্কের পরিধি, তাহলে এই ভিতরের অংশের পরিধি বলে দিয়েছে, তাহলে এই ব্যাসার্ধটা পেয়ে যাবো, এর ব্যাসার্ধটা আমরা পেয়ে যাবো, ঠিক আছে। এই ব্যাসার্ধটা কি করে পাবো, দেখো পার্কের ব্যাসার্ধ হবে এই অংশটা, ঠিক আছে। আর রাস্তা সমেত ব্যাসার্ধ কোনটা হবে, তাহলে রাস্তা সমেত ব্যাসার্ধ দেখো, এটা রাস্তা সমেত ব্যাসার্ধ, আর এইটা হচ্ছে বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ, বুঝা গেছে তো। এটা মনে করো কেন্দ্র। তো এই ক্ষেত্রে পার্কের পরিধি বলে দিয়েছে, তাহলে পার্কের ব্যাসার্ধটা ধরে নেবো, পার্কের ব্যাসার্ধটা ধরে নেবো, ধরি বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ, পরিধি কত হবে, তাহলে পরিধি সমান 2 পাই আর, অর্থাৎ 22/7 2 × r মিটার। এইবার বলা আছে এটাই 352, অতএব অতএব 2 × 22/7 8 সমান 352, কারণ পরিধিটা বলে দিয়েছে। আর 8 সমান 352 × 7 বাই 2 × 22, 11 দিয়ে কেটে দাও, 11 2 22, 11 3 33, 11 2 22। এরপর আবার কেটে যাচ্ছে কত দিয়ে, 4 দিয়ে একবারে কেটে গেলে এটা 2 16 আর 2 8, তাহলে একবার এখানটাতে 8 × 7 থাকছে, তাহলে এটাতে 8 হলো, একবারে কাটাকাটি করে 8 হলো, তাহলে 8 সমান 8 7 56 মিটার। এটা বের করে রাখলাম। এখানে যে রাস্তাটার কথা বলা হয়েছে, দেখো যে রাস্তাটার কথা বলা হয়েছে সেই রাস্তাটা চওড়া দেওয়া আছে, সেই রাস্তাটার চওড়া কত দেওয়া আছে, দেখো রাস্তাটার চওড়া দেওয়া আছে 7 মিটার, এটা কত 7 মিটার, রাস্তাটা চওড়া আছে এইখানটায় 7 মিটার, এটা 7 মিটার। তাহলে কি হবে না, রাস্তা সমেত ব্যাসার্ধটা আমরা বের করতে পারবো, রাস্তা সমেত ব্যাসার্ধটা বের করতে পারবো। অতএব রাস্তা সমেত ব্যাসার্ধ
রাস্তা সহ ব্যাসার্ধ কি করব, চওড়াটা যোগ করে দেবো, চওড়াটাকে যোগ করে দেবো। কত চওড়া আছে, 7 মিটার চওড়া আছে, 63 মিটার হলো। নেক্সট হচ্ছে রাস্তার ক্ষেত্রফল কি করে বের করব। তো দেখো রাস্তার ক্ষেত্রফলটা যদি আমি বার করতে চাই তাহলে রাস্তা সমেত ক্ষেত্রফল বার করব। এটা রাস্তা সমেত ক্ষেত্রফল থেকে কি পার্কের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেবো, এটা মাইনাস করে দিচ্ছি। দেখো দেখো রাস্তা সমেত ক্ষেত্রফলটা নিলাম মানে গোটা ক্ষেত্রফলটা নিলাম, সেইখান থেকে পার্কের ক্ষেত্রফল অর্থাৎ এই যে পোর্শনটার ক্ষেত্রফল এটাকে মাইনাস করলেই আমি রাস্তা পেয়ে যাব। এটা রাস্তা, এই রাস্তার ক্ষেত্রফলটা আমি পেয়ে যাব, এই রাস্তার ক্ষেত্রফলটা পাবো। তো ঠিক আছে, দেখো এবার কি করছি। পার্কের ব্যাসার্ধ 56 আর এটা 63, তাহলে পার্কের ক্ষেত্রফলটা 56 ব্যাসার্ধ, তাহলে পার্কের ক্ষেত্রফল সমান 22/7 ইন্টু 56 স্কোয়ার, দুবার লেখো। 56 স্কোয়ার মানে 56 ইন্টু 56 বর্গ মিটার, কেটে দাও 56। এই গুণটা কিন্তু করতে হবে, 22, 56 আর 8, তার মানে হচ্ছে 8 দুগুণে 16, 176 কে 56 দিয়ে গুণ করো, কারণ 8 22 176 হলো, 56 দিয়ে গুণ করো, 6 6 36, 6 7 42 আর 3 45, হ্যাঁ 6 6 4 10, 5 6 30, 5 7 35 33, 5 5 3 8, 6 5 3 9, 9356 বর্গ মিটার, এটা পার্কের ক্ষেত্রফল বেরোলো। এরপর রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল, রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল দেখো, রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল সমান 22/7, এখানে আর কত বলেছিলাম, আর বলেছিলাম এই যে 56 সঙ্গে 7 যোগ হয়েছিল 63 স্কোয়ার, তাহলে 63 ইন্টু 63 বর্গ মিটার, বর্গ মিটার। 7 দিয়ে কাটো, 7 9, এইবার 63 দিয়ে গুণ করতে হবে, 22 গুণিত 9 গুণিত 63, তাহলে 22 ইন্টু 9, 9 দুগুণ 18, 9 দুগুণ 18, 198, একে 63 দিয়ে গুণ করতে হবে, 8 3 24, 3 9 27, 29, 3 3 5, 6 8 48, 6 9 54, 4 58, 6 6 আর 5 11, 4 9 8 17, 5 8 13, 14, 11,474, 11,474 বর্গমিটার। অতএব রাস্তার ক্ষেত্রফল মাইনাস হবে। এবার রাস্তার ক্ষেত্রফলটা বার করব। রাস্তার ক্ষেত্রফল, অতএব রাস্তার ক্ষেত্রফল এগারো 4 7 4 রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল থেকে আমরা বাদ দেবো কোনটা, কোনটা বাদ দেবো, এটা যেটা বেরিয়েছে দেখো, এটা 2 হবে এখানটা, 12 447 74 মাইনাস 93 56 56, তার মানে হচ্ছে 14 থেকে 6 গেলে 8, 17 থেকে 7 থেকে 6 গেলে 1, 4 থেকে 3 গেলে 1, 12 থেকে 9 গেলে 3 বর্গ মিটার। এরপর তোমরা খরচটা বার করে নেবে, 1 বর্গ মিটারে 20 টাকা হলে আমার আছে কত, এইটার কত খরচ হবে, তাহলে মোট খরচ হবে 20 টাকা দিয়ে এটা গুণ করতে হবে। অতএব মোট খরচ, অতএব রাস্তা বাঁধাতে মোট খরচ, রাস্তা বাঁধাতে মোট খরচ 31 18 ইন্টু 20 টাকা, এটা 20, 1 বর্গ মিটারে 20 টাকা হলে এটাতে গুণ করে দিলে হয়ে যাবে 0 2 8 16, 6 যোগে 2 3 2 2 3 6, এই টাকাটা খরচ হবে। এইভাবে অঙ্কটা করবে, গুণ টুনগুলো একটু দেখে নেবে তাহলেই হবে। এরপর একটা অঙ্ক দেখো, রজত একই বেগে দৌড়ে স্কুলের বৃত্তাকার মাঠটি যে সময় একবার প্রদক্ষিণ করলো, একই বেগে মাঠের ব্যাস বরাবর দৌড়াতে 30 সেকেন্ড কম সময় লাগলো, গতিবেগ 9 মিটার পার সেকেন্ড বলাই আছে, তাহলে স্কুলের মাঠের ক্ষেত্রফলটা বার করতে বলেছে। আচ্ছা ব্যাস বরাবর 30 সেকেন্ড সময় কম লাগছে, আর যখন
এক পাক ঘুরছে একই বেগে, তখন কত সময় লেগেছে আর গতিবেগটা বলা আছে, এইটা ব্যাপার। তাহলে গতিবেগটা দেওয়া আছে, ব্যাসার্ধটা ধরে নাও। ধরি মাঠের ব্যাসার্ধ আর মিটার, এটা আমরা ধরে নিলাম। গতিবেগ দেওয়া আছে, গতিবেগ 9 মিটার পার সেকেন্ড। তো এই ক্ষেত্রে পরিধি কত? এক পাক ঘোরা মানে পরিধি সমান পথ অতিক্রম করা। এক পাক মানে পরিধি সমান পথ অতিক্রম করা। তাহলে 2 × 22/7 ইন্টু আর হলো। এইবার এই সময়টা কত লাগবে? পরিধি বরাবর একবার গেলে, একবার প্রদক্ষিণ করতে সময় লাগবে দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব বাই গতিবেগ। তাহলে এটাকে গতিবেগ দিয়ে ভাগ করতে হবে। 2 × 22/7, গতিবেগ কত বলেছে? 9 মিটার পার সেকেন্ড, 9 মিটার পার সেকেন্ড। তাহলে 9 দিয়ে ভাগ করলাম, এটা সেকেন্ড হলো। কাটাকাটি যাবে না, যা থাকছে থাকুক। কত হলো? 44R বাই 63 সেকেন্ড এই সময়টা লাগছে। কোন বরাবর গেলে? পরিধি বরাবর গেলে। ঠিক অনুরূপভাবে ব্যাস বরাবর গেলে কত সময় লাগবে এটা বার করতে হবে। ব্যাস বরাবর গেলে ব্যাস বরাবর সময় লাগবে এক্ষেত্রেও তাই, দূরত্ব বাই গতিবেগ। ব্যাসটা কত হয়? 2R। গতিবেগটা কত বলে দিয়েছে দেখো, 9 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে 9 এলো, তাহলে এত সেকেন্ড এই সময়টা লাগলো। প্রশ্ন অনুসারে দেখো 30 সেকেন্ড কম লাগছে ব্যাস বরাবর যেতে, তাহলে কোনটা বেশি লাগছে? পরিধি বরাবর যেতে বেশি সময় লাগছে। তাহলে প্রশ্ন অনুসারে 44R বাই 63 এই সময়টা বেশি। তাহলে এইটা থেকে যদি আমি ব্যাস বরাবর যেতে যে সময় লাগে সেটা যদি মাইনাস করি, তাহলে ওখানে বলেছে 30 সেকেন্ড, তাহলে এখানটা সমান হবে 30। এই শর্তটা দেওয়া আছে। লসাগু করে নাও, 63 আর 9 এর লসাগু 63 হবে। হ্যাঁ, 63 দিয়ে ভাগ করলে 1 হবে, 44ই থাকলো, 44R। 9 দিয়ে ভাগ করলে 7 হবে, 7 দুগুণে 14R সমান 30। और 30R बाई 63 समान 30 और R समान 30 गणित 63 नीचे 30টা চলে যাবে, 30 কেটে দাও, 63। তাহলে ব্যাসার্ধ বেরিয়ে গেল 63 মিটার, ব্যাসার্ধ বেরিয়ে গেল 63 মিটার। ঠিক আছে? তো স্কুল মাঠের ক্ষেত্রফল চেয়েছে, তাহলে অতএব স্কুল মাঠের ক্ষেত্রফল, অতএব মাঠের ক্ষেত্রফল সমান πr² বর্গ মিটার। পাই মানে 22/7, আর আমরা বার করেছি, আর কত বেরিয়েছে দেখো 63 বেরিয়েছে। তাহলে 63 স্কোয়ার দুবার লিখে দাও, 63 গণিত 63 বর্গ মিটার। 7 দিয়ে কাটো, 7 9 63, 9 দিয়ে গুণ করে 22কে 9 দিয়ে করলে 9 দুগুণে 18, 9 দুগুণে 18 19, 198কে 63 দিয়ে গুণটা করে নাও। 3 8 24, 3 9 27 29, 5 6 দিয়ে গুণটা করো, 6 8 48, 6 9 54 58, 6 কে 6 আর 5 11, 4 9 8 17, 8 5 13, 1 14, 1 1 2, 12,474 বর্গমিটার, 12,474 বর্গমিটার। এইটাই কি হবে? এইটাই হচ্ছে কোনটা? এটা হলো মাঠের ক্ষেত্রফলটা, এটা হলো মাঠের ক্ষেত্রফল। নেক্সট অঙ্ক হচ্ছে, একটা বৃত্তাকার মাঠের বাইরে চারদিকে একটা সমপরিসরের রাস্তা আছে। রাস্তাটির বাইরে সীমারেখার দৈর্ঘ্য ভিতরের সীমারেখার দৈর্ঘ্য অপেক্ষা 132 মিটার বেশি। তা তো হবেই, বাইরের সীমারেখাটা তো বড় হবেই। এরপর আরো একটা বলা আছে,
পথটির ক্ষেত্রফল এত হলে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল কত হবে। তো এই অঙ্কটার ক্ষেত্রে সীমারেখাটা বলা নেই, কিন্তু কি বলা আছে, মানে কে বড় ছোট, কত বড় ছোট সেইটুকু বলা আছে। তো আমি প্রথমেই ধরে নেব ব্যাসার্ধটা। ধরি মাঠের ব্যাসার্ধ আর মিটার। রাস্তাটি এবং রাস্তাটি এটাও ধরে নিচ্ছি এইচ মিটার চওড়া, এটাও ধরে নিলাম। অতএব রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল 22/7 আর স্কোয়ার, তার মানে আর প্লাস এইচ হয়ে গেল তার হোল স্কোয়ার। ঠিক আছে, আর মাঠের ক্ষেত্রফল তো পাই আর স্কোয়ার হবেই। মাঠের ক্ষেত্রফল শুধু মাঠের, মানে রাস্তা বাদ দিয়ে মাঠের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, মানে 22/7 আর স্কোয়ার। এইটা আমরা বের করলাম। এরপর কি চেয়েছে না, রাস্তার ক্ষেত্রফলটা, পথের ক্ষেত্রফলটা বলে দিয়েছে, পথের ক্ষেত্রফলটা বলে দিয়েছে। আর ওই সীমারেখা দিয়ে একবার করে নাও, সীমারেখা দিয়ে সীমারেখাগুলোও বার করতে হবে। সীমারেখা মানে পরিধি, সীমারেখা, সীমারেখা তাহলে বাইরের দিকেরটা হবে, বাইরের দিকেরটা বার করতে হবে আগে। সীমারেখা, বাইরের দিকে সীমারেখা কত হবে, 2π r প্লাস এইচ, এটা বাইরের সীমারেখা। আর ভিতরের সীমারেখা সমান 2πr মিটার। তাহলে বলেছে এটা কি বলে দিয়েছে না, দৈর্ঘ্যটা বেশি, বাইরের সীমারেখাটা 132 মিটার বেশি। তাহলে প্রশ্নানুসারে 2πr প্লাস এইচ মাইনাস 2πr সমান বলা আছে 132। এটা কত বলা আছে, 132। और 2πr প্লাস 2πh মাইনাস 2πr সমান 132। এবার 2πr কেটে দিলাম, তাহলে কি থাকছে 2πh, অর্থাৎ 2 ইন্টু 22/7 ইন্টু h সমান 132, और h সমান 132 ইন্টু 7 বাই 2 ইন্টু 22। 6 দিয়ে কাটো, 6 কেটে গেল, 2 দিয়ে কেটে দাও, এটা 2 দিয়ে 3 হয়ে গেল, h সমান 21। তাহলে 21 সেন্টিমিটার, 21 মিটার চওড়া। এটা কি হলো, 21 মিটার চওড়া। এইটার মানটা আমার বার করে রাখলাম, 21 মিটার, এইটা, এটা হচ্ছে চওড়াটা। নেক্সট আছে কি আছে না, পথটার ক্ষেত্রফল বলে দিয়েছে, পথটার ক্ষেত্রফল। আমরা পথটার ক্ষেত্রফল কি করে করব না, রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল থেকে রাস্তার ক্ষেত্রফলটা বাদ দেবো। পথের ক্ষেত্রফল সমান পাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার মাইনাস মাঠের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিলাম। পথ সহ ক্ষেত্রফল থেকে মাঠের ক্ষেত্রফলটা বাদ দিলে আমার কি আসছে না, পথের ক্ষেত্রফল আসছে। পাইটা কমন নিয়ে নিলাম, আর প্লাস এইচ হোল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান 22/7। এটা এ প্লাস বি, এ মাইনাস বি করতেই পারো, আর প্লাস এইচ প্লাস আর প্লাস এইচ মাইনাস আর, এই আরটা কেটে যাবে, তখন পড়ে থাকবে এইচের মান। আমরা কিন্তু বার করেছি, এইচের মানটা পুট করে দেবো, এইচের মানটা আমরা পুট করব। কত আছে
এইচ এর মানটা ওখানে দেখে নিই। এইচ আছে আমরা বার করেছি 21, এইচের জায়গায় আমরা 21 পুট করব। তাহলে 22/7 ইন্টু আর থাকলো যেমন আছে, আটটা থাকবে, এইচের জায়গায় 21 ইন্টু 21 এটা করলাম। এইটাই বলা আছে ক্ষেত্রফলটা কত বলা আছে, 14,190। প্রশ্নানুসারে করব, প্রশ্নানুসারে এটা 14,000 কত 90। অতএব প্রশ্নানুসারে 22/7 আর প্লাস 21 ইন্টু 21 সমান কত বলা আছে, 14,190। 14,190। এরপর তোমরা এই ক্যালকুলেশনটা করে কি করবে, ব্যাসার্ধটাকে বার করবে। কি করবে, ক্যালকুলেশন করে হ্যাঁ ব্যাসার্ধটাকে বার করে নেবে। তারপর মাঠটার ক্ষেত্রফল ওই যে 22/7 আর স্কোয়ার আছে সেখানে বসিয়ে দেবে। তাহলে প্রথম এখানে একটু কাজ হলো, সেটা হচ্ছে আর এর মানটাকে বের করা। কি করবে, সমাধান করবে, আবার কি করবে, সমাধান করবে। তো এই ক্ষেত্রে ধরো এই 7টা কেটে দিয়ে আর একটু ছোট করে নিলে, তারপর আর প্লাস 21 সমান এটা বাই করলে, নিয়ে আর সমান কত করলে 21টা ওইদিকে গিয়ে মাইনাস হলো। এইভাবে ব্যাসার্ধটা বের করে নিয়ে পাই আর স্কোয়ারে মানটা বসিয়ে দেবে। বাকি অংশটুকু তোমরা নিজেরাই করতে পারবে। সুমিত একটি তারকে দুটি সমান অংশে কাটলো, তারপর একটা অংশকে বর্গাকার আর একটা অংশকে বৃত্তাকার বানালো। বৃত্তাকার তারের তারটি বর্গাকার তার থেকে 33 বর্গ সেন্টিমিটার বেশি জায়গা নিল, বৃত্তাকার তারটা বেশি জায়গা নিল। তারটির প্রকৃত দৈর্ঘ্য কত? তো আমরা প্রকৃত দৈর্ঘ্য কত হবে এই ব্যাপারটা দেখো, আমরা এরকম একটা তারকে নিয়েছিলাম, এই তারটা ধরে নাও, এই তারটাকে সমান অংশে ভাগ করলাম। কি করলাম, সমান অংশে ভাগ করলাম। তো ধরো হাফ করে দিলাম, এটা হাফ করলাম। তো প্রথমে আমি এ বি এই তারটাকে হাফ করলাম, আর এই দৈর্ঘ্যটাকে আমি কি করলাম, ধরে নিলাম, যা ধরবে এই ধরো এল সেন্টিমিটার ধরলাম, এ বিটো এল ধরলাম। তাহলে সমান অংশ এটা কত হয়ে যাবে, L/2, বিসি অংশটা হয়ে যাবে L/2। এরপর একটা বর্গাকার একটা বৃত্তাকার। তা বর্গাকার ক্ষেত্রে যেটা আমার পরিধি বা পরিসীমা, বর্গাকার ক্ষেত্রের পরিসীমা কি হয়, বর্গাকার ক্ষেত্রে পরিসীমা হচ্ছে 4 ইন্টু বাহু, 4 ইন্টু বাহু। এটা লিখবে 4 গণিত বাহু মানে হচ্ছে এখানে L/2, অর্ধেক করা হয়েছে 12, এটা 12 পেলাম। আর বৃত্তাকার যেটা সেটা হচ্ছে 2 পাই আর, ব্যাসার্ধটা আর হবে। বৃত্তাকার এটা বার করো, ক্ষেত্রের পরিধি ফর্মুলা কি, ফোর ইন্টু বৃত্তাকারের ক্ষেত্রে এটা হয় 2 পাই আর, এটা কত হয় 2 পাই আর, আর এর ব্যাসার্ধটা ধরলাম। আর এইটার পরিসীমা মানে হচ্ছে 4 ইন্টু বাহু, এটা কত হয় 4 ইন্টু বাহু। বাহুটা দেখো, বাহুটাকে এ একক মনে করলাম, 4 ইন্টু এ একক। তাহলে এ বলতে সেন্টিমিটার, এখানে একক বলতে এখানে সেন্টিমিটার। এরপর দেখো এর যে পরিসীমা আর এর পরিসীমা একই হতে হবে। কেন না, যেহেতু অর্ধেক করে নিয়েছে, যে তারটা ছিল সেই তারটার অর্ধেকটা বৃত্তাকার করেছে, অর্ধেকটা বর্গাকার করেছে। তাহলে এর যা পরিধি এর পরিধির সঙ্গে সমান হবে, এর যা পরিধি ওর সঙ্গে সমান হবে। তাহলে এটা প্রশ্ন বা শর্ত যা লিখবে, 4a সমান 2 পাই, 4a সমান 2 পাই আর, 4a সমান কেন হলো, এই কারণেই হলো যে ওই তারের দৈর্ঘ্যটা এর যা ওরও তাই, তার পরিসীমাটা একই। এবার 4a সমান হচ্ছে L/2, और a সমান হবে L/4 গণিত 2, মানে 8 করে দিলাম একবার। আবার 2 পাই আর সমানও তাই হবে, এটা 22/7 করে নিতে হবে, 22/7 আর, এটা সমান L/2। অতএব 44/7 আর সমান L/2, और r সমান
7L বাই 44 ইন্টু 2। এরপর ক্ষেত্রফল বার করব, বৃত্তের ক্ষেত্রফল বার করব, বর্গাকারেরও ক্ষেত্রফল বার করব। তাহলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দেখো, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার। তাহলে বাহু মানে হচ্ছে এখানে L/8, বাহু মানে হচ্ছে L/8 হোল স্কয়ার, তাহলে L স্কয়ার বাই 64 বর্গ একক। বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার। আরটা কত হলো? আর সমান হচ্ছে 7L বাই 44 ইন্টু 2, 7L বাই 44 বাই 7L चौवालीस इंटू 2 तार स्क्वायर और 22 बाई 7 এটা হচ্ছে 7 7 49 L স্কয়ার, এটা 44 ইন্টু 44 ইন্টু 2 গণিত 2 মানে 4। এরপরে এইটা 7টা কাটলাম, 22 2 কাটলাম, আর কিছু কাটবে না। তাহলে 7L স্কয়ার বাই 44, 8 দিয়ে গুণ করে দাও, 8 4 32, 8 4 32 আর 3 35, এইটা হলো বর্গ মিটার। এরপর মাইনাস করো প্রশ্ন অনুসারে। বৃত্তটা বড়, 7L স্কয়ার বাই 352 মাইনাস L স্কয়ার বাই 64 সমান কত বড় না 33 বর্গ, 33 বড়। তাহলে এখানে 33 বার করলে নেক্সট হচ্ছে সমাধানটা করবে, সমাধানটা করতে হবে। সমাধান করার পর যেটা চেয়েছে যে তারটির প্রকৃত দৈর্ঘ্য অর্থাৎ এলটা বার করবে, ঠিক আছে। এখানে সমাধান করে এলটা বার করবে, সমাধান করে এল এল নির্ণয় করবে। এলটা হচ্ছে তারের দৈর্ঘ্য, এল সমান কত, সমাধান করে এল সমান কত বার করে নেবে, ঠিক আছে। এই পর্যন্ত থাকলো। এরপরে দেখো, এরপরে এমসিকিউ প্রশ্ন। প্রথম প্রশ্নটা দেখো, একটা বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, পরিধি দেওয়া আছে, ব্যাসই হয় পাই স্কয়ার। বৃত্তের পরিধি এখানে বলা আছে ওয়াই, তার মানে 2πr, আর হলো ওই বৃত্তের ব্যাসার্ধ। ব্যাস বলা আছে এখানে জেড, জেড হচ্ছে 2r, কারণ আর ব্যাসার্ধ হলে ব্যাস হচ্ছে 2r। এরপর একটা মান নির্ণয় করতে হচ্ছে x বাই ওয়াই জেড, এটা কত। তো আমরা কি করব, আমরা করব x এর মান বসিয়ে দাও, x এর মানটা x বলেছে পাই আর স্কয়ার, এটা বসালাম। y এর মানটা বসাবো 2πr, জেড এর মানটা বসাবো, তারপর আমরা কাটাকাটি করে দেবো। পাই আর স্কয়ার নিচে হচ্ছে 4πr স্কয়ার, দেখো 2 2 4 আর পাই আর স্কয়ার, এটা পাই আর স্কয়ার কেটে দিলে 1 এর 4। তাহলে কোন অপশনটা ঠিক হচ্ছে দেখে নাও, বি অপশনটা। কোনটা ঠিক? বি অপশনটা, এটা ঠিক। নেক্সট একটা অঙ্ক আছে, বৃত্তের পরিধি এবং ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। তার মানে কি দাঁড়ায়, তার মানে হচ্ছে 2πr সমান পাই আর স্কয়ার, और পাইটা যদি কেটে দাও 2r সমান পাই আর স্কয়ার, ঠিক আছে। এখানে আর এখানে একটা আর যদি কেটে দিই তাহলে পাই তো কেটে গিয়েছে, পাইটা থাকছে না তো, তাহলে আর সমান 2, অতএব 2 সমান আর বা আর সমান 2, ব্যাসার্ধ বেরোলো। এবার কি ছবি আছে, একটা বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্র, এটা হচ্ছে বৃত্ত, তার পরিলিখিত বর্গক্ষেত্র হচ্ছে এই যে হলুদ বর্ডার দিয়ে যে বর্গক্ষেত্র টাকা হয়েছে সেটা হচ্ছে পরিলিখিত বর্গক্ষেত্র। চেয়েছে কি, এই বর্গক্ষেত্রের কর্ণ চেয়েছে, কর্ণ এখানে চেয়েছে। তো কর্ণ যদি চাই তাহলে আমরা কি করব না, এই ক্ষেত্রে এটা কর্ণ বর্গক্ষেত্রের, আর ব্যাসটা হচ্ছে, দেখো এই বৃত্তের ব্যাসটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহু, এই বৃত্তের ব্যাসটা হচ্ছে, কারণ দেখো এইখান থেকে যা দূরত্ব হবে আমরা যদি এখান থেকেও আঁকি, হ্যাঁ কেন্দ্র বরাবর, এটাও ব্যাসের সঙ্গে দেখো সমান হচ্ছে এই যে জিনিসটা। তাহলে আমি কি লিখতে পারি, বর্গক্ষেত্রের ব্যাসের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য
সমান বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস, বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য মানে হচ্ছে বৃত্তের ব্যাস। এই ক্ষেত্রে বৃত্তের ব্যাস কত? 2r। 2r মানে হচ্ছে 2 গুণিত 2 একক, 4 একক হলো ব্যাসটা। এটাই বাহু দৈর্ঘ্য হলো 4 একক। এবার আমাকে কর্ণ বার করতে বলেছে। দেখো কর্ণ আমি কি করে বার করব? কর্ণ বার করার জন্য দেখো এ, এটা বি, এটা সি, এটা ডি। দেখো বিডি কর্ণ, এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে। হ্যাঁ, এটা কি হচ্ছে? একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ থেকে আমি পাই ত্রিভুজ বিডিসি সমকোণী থেকে, আমি আর দেখাচ্ছি না, এটা এমনি ফর্মুলা মুখস্থ করবে। এটা সমকোণী। তাহলে কর্ণ সমান কি হয়? a√3 হয়। কর্ণ সমান হচ্ছে দেখো a স্কয়ার প্লাস a স্কয়ার সমান এটা হচ্ছে 2a, তাহলে a√2 হয়। তাহলে কর্ণ বিডি সমান কি হচ্ছে? রুট ওভার, বাহু যদি a হয় তাহলে a স্কয়ার প্লাস a স্কয়ার, তার মানে 2a স্কয়ার, 2a স্কয়ার, তার মানে a√2, a√2। এক্ষেত্রে আমার বাহু বেরিয়ে গেছে 4, তাহলে 4√2 হবে এখানে অ্যান্সার। তাহলে 4√2 হবে। অতএব বর্গক্ষেত্রের কর্ণ, কর্ণ সমান বাহু √2, বাহু √2, অর্থাৎ বাহু হচ্ছে 4√2 একক। এটা আমার অ্যান্সার হয়ে গেল। এরপর আরেকটা অঙ্ক দেখো, বলয়াকৃতি লোহার পাতের অন্তঃব্যাস বহিঃব্যাস দিয়েছে, বলয়টিতে লোহার পাত আছে কত বর্গ সেন্টিমিটার। এর অন্তঃব্যাস আর বহিঃব্যাস থেকে ব্যাসার্ধগুলোকে বার করে নাও। অন্তঃব্যাসার্ধ করো, অন্তঃব্যাসার্ধ সমান 20/2, 10 সেমি। বহি ব্যাসার্ধ করো, ব্যাস দেওয়া আছে, আমরা ব্যাসার্ধটা তৈরি করে নিলাম। 22 ব্যাসার্ধটা কত হলো? 22/2, তার মানে 11। লোহার পাতের বাইরের দিকের ক্ষেত্রফলটা বার করলাম, 22/7 গণিত পাই, দেখো 22/7 মানে পাই, আর ব্যাসার্ধটা হচ্ছে 11, তাহলে 11 স্কয়ার। ভিতর দিকের ক্ষেত্রফল সমান 22/7 ইন্টু আর হচ্ছে 10, তার 10 স্কয়ার। লোহার পাতের ক্ষেত্রফল কত হবে? না, বাইরের ক্ষেত্রফল থেকে দেখো, এটা বাইরের ক্ষেত্রফল আর এটা ভিতরের ক্ষেত্রফল বাদ দিতে হবে। তাহলে 22/7 গণিত 11 স্কয়ার মাইনাস 10 স্কয়ার, তাহলে কত দাঁড়ালো? 22/7 ইন্টু 11, এবারে a স্কয়ার মাইনাস b স্কয়ার ভেঙে নিলাম, a প্লাস b, a মাইনাস b বর্গ সেন্টিমিটার নিয়ে, এটা হলো 21 আর এটা হলো 1, তাহলে 22 66, হ্যাঁ কি হলো? 66 বর্গ সেমি হলো। এটা হচ্ছে 66 বর্গ সেমি। 66 বর্গ সেমি হলো কি? পাতের দৈর্ঘ্য। ঠিক আছে, নেক্সট। এখন দেখো এইখানে বলেছে ব্যাসার্ধটা 10% বৃদ্ধি পাচ্ছে, ব্যাসার্ধটা 10% বৃদ্ধি। তাহলে আমি প্রথমে ধরি ব্যাসার্ধ ছিল, এই যে ব্যাসার্ধ ছিল r একক, তাহলে ক্ষেত্রফলটা কত ছিল? পাই r স্কয়ার বর্গ একক। এবার ব্যাসার্ধ 10% বৃদ্ধি করলে এখন ব্যাসার্ধ হবে, আগে r ছিল তার সঙ্গে প্লাস করলাম r গণিত 10/100, তাহলে বৃদ্ধিটা 10% হয়ে গেল। নিয়ে কাটাকাটি করলে r/10 হলো, 10 একক করলে 10r প্লাস r 11r/10 হলো। এটা হলো এখনকার ব্যাসার্ধ। তারপর কি হবে? এখন ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার, আর মানে হচ্ছে 11r/10। এখন ব্যাসার্ধটা হচ্ছে 11r/10, তার স্কয়ার করলাম, তাহলে পাই 11 11 121, আর স্কয়ার মানে আর এর হোল স্কয়ার, আর স্কয়ার হলো 10 + 100 হলো। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত দাঁড়ালো? 121/100 পাই আর স্কয়ার মাইনাস পাই আর স্কয়ার। তাহলে কত হলো? 121 পাই আর স্কয়ার মাইনাস 100 আর স্কয়ার নিয়ে 21 আর পাই আর স্কয়ার বাই 100, তার মানে পাই আর স্কয়ার ইন্টু 21/100 করে নিলাম। তাহলে এই যে 21/100 মানে হচ্ছে 21%, তাহলে ক্ষেত্রফলটা 21% বৃদ্ধি পাবে। ঠিক আছে, এ হয়েছে রে আজ। আজ আমরা বৃত্তের ক্ষেত্রফল অধ্যায়ের রিভিশন শেষ করলাম, সব ধরনের অঙ্ক মোটামুটিভাবে শেষ করলাম। এখন তোমাদের প্রধান কাজ হলো, 1 নাম্বার হচ্ছে ক্লাসে শেখা সব অঙ্ক নিজেদের হাতে আর একবার করো। 2 হচ্ছে সূত্রগুলো একটা পাতায় লিখে রোজ অভ্যাস করো। মনে রাখবে চর্চাই সাফল্যের চাবিকাঠি। তোমাদের সবার জন্য শুভকামনা রইল। যদি কোথাও কোনো সমস্যা হয় পরের ক্লাসে জানাবে। আজ আর বেশি কথা নয়, এখানেই আমি ক্লাস শেষ করলাম।